দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নিউজরুম সংলাপে। আপনারা জানেন এই অনুষ্ঠানে দিনের উল্লেখযোগ্য খবরের আমরা বিশ্লেষণ করে থাকি, এই জন্য অতিথিরা থাকেন। আজকে আমাদের সঙ্গে অতিথিরা আছেন। আজকে আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক কাজী সিরাজ এবং আব্দুল জলিল ভুঁইয়া। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। দর্শক, আলোচনা শুরু করব, তবে তার আগে নিউজ 24-এর রাত 10টার শিরোনাম দেখব। রিয়াদে চলছে সৌদি সামরিক জোটের সম্মেলন। কিছুক্ষণের মধ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 90 জেএমবিকে নিষিদ্ধের প্রক্রিয়া শুরু। নরসিংদীর জঙ্গি আস্তানা থেকে 5 জনের আত্মসমর্পণ। কার্যালয়ে তল্লাশির প্রতিবাদে সারা দেশে বিএনপির বিক্ষোভ। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি, জানালেন ওবায়দুল কাদের। এবং চিরনিদ্রায় শায়িত হলেন অপরাজেয় বাংলার কারিগর। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন। দর্শক, নিউজ 24-এর রাত 10টার শিরোনাম দেখছিলাম। এবার বেশ কয়েকটি টেলিভিশনের সংবাদ শিরোনাম দেখে আমরা আলোচনা শুরু করব। জনজীবন বিপর্যস্ত। এই গরমের মধ্যে যদি বিদ্যুৎ না থাকে একটা দুর্বিষহ অবস্থার সৃষ্টি হয়। 10 মিনিটও কারেন্ট থাকে না, জায়গা ঘন্টার পর ঘন্টা কারেন্ট যাইতেই থাকে, কারেন্টের কোনো নিশ্চয়তা নাই। সংকট কাটাতে সময় লাগবে বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। এরকম ভাবে ঝড়ে এত বড় টাওয়ারটা পড়ে যাবে, যেটা আমাদের একদম উত্তরাংশ এবং দক্ষিণাংশ টোটাল কানেক্টিভিটি শেষ হয়ে গেছে। কিন্তু এখন এই অঘটনটার জন্য হয়তো কিছুটা সমস্যা দেখা দিতে পারে। নরসিংদীর জঙ্গি আস্তানায় র্যাবের নিষ্ফল অভিযান। আটক 5 যুবক জঙ্গি নয়, দাবি পরিবারের সদস্যদের। আমরা দৃঢ় বিশ্বাস করি যে আমার ছোট ভাই সম্পূর্ণ নির্দোষ, যে আদৌ ওর জঙ্গিদের সাথে কোনো সম্পৃক্ত ছিল না। জিজ্ঞাসাবাদ করে এবং তাদের যে ডকুমেন্টস যেগুলি এখানে দিয়েছিল সেগুলি ভেরিফিকেশনের পরে আসলে কনফার্ম হওয়া সম্ভবপর হবে। আগামী 2রা জুলাই পর্যন্ত অভিযান চালানোর সুযোগ পেল নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। আগামী 2রা জুলাই পর্যন্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা যে মোবাইল কোর্টের কার্যক্রম চালাতে আর কোনো বাধা নেই। বছরের 5 মাস পেরোনোর পর প্রাথমিকের 6টি বই সংশোধন। সংশোধিত হয়নি মাধ্যমিকের পাঠ্যক্রম। পাঠ্যপুস্তকে পরিবর্তন করা যায়, কিন্তু কারিকুলামে পরিবর্তন আসলে এভাবে সব সময় করা যায় না, কন্টিনিউয়াসলি করা যায় না। যা করা উচিত 2018 সালের বইয়ে যাতে আবার আমরা আগের অবস্থায় ফিরে আসতে পারি। ভয়াবহ শব্দ দূষণের শহর রাজধানী ঢাকা। আইনি দুর্বলতা ও মানুষের অসচেতনতাকে দুষছেন বিশেষজ্ঞরা। আইন আপনি প্রয়োগ করবেন, প্যারালাল সচেতনতা সৃষ্টি করবেন। যখনই আইন দুর্বলভাবে প্রয়োগ হবে তখনই আপনার এটা। কারেন্ট না থাকার কারণে পড়াশোনা করতে পারছে না, তারপরে প্রচণ্ড ঘাম হচ্ছে, এজন্য 2 দিন পর পরই জ্বর, ঠান্ডা, কাশি লেগেই আছে। রেকর্ড উৎপাদনের পরও পিছু ছাড়ছে না বিদ্যুতের দুর্ভোগ। 38 জেলার অবস্থা শোচনীয়। কালবৈশাখীর জের দাবি মন্ত্রীর। অনির্দিষ্টকালের ধর্মঘটটা আমরা এই মুহূর্তে তাকে আমরা আপাতত স্থগিত করলাম। দিনভর ভোগান্তির পর সিলেট বিভাগের 4 জেলায় পরিবহন ধর্মঘট স্থগিত। উত্তরাঞ্চলে চলছে না পণ্যবাহী যান। পুলিশি তল্লাশির প্রতিবাদে দেশজুড়ে বিএনপির বিক্ষোভ। অপরাজনীতির অবসান চান খালেদা জিয়া। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান, বলছে আওয়ামী লীগ। নরসিংদীতে জঙ্গি আস্তানা সন্দেহে র্যাবের অভিযান নিয়ে নানা প্রশ্ন। আটক 5 জনকে আনা হলো ঢাকায়। উগ্রবাদে জড়িত না থাকার দাবি। মন্ত্রণালয়ের অসহযোগিতায় বিচার বিভাগ অকেজু, প্রধান বিচারপতি। সাফাত সাদমানের মোবাইলের ফরেনসিক পরীক্ষার অনুমতি। নরসিংদীর আস্তানায় 5 সন্দেহভাজনের আত্মসমর্পণ। শুরু হচ্ছে আরব ইসলামিক আমেরিকান সম্মেলন, যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী। এবং অপরাজেয় বাংলার ভাস্কর আব্দুল্লাহ খালিদের প্রতি শেষ শ্রদ্ধা।
খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশির প্রতিবাদে বিভিন্ন জেলায় বিএনপির বিক্ষোভ। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইলেন মির্জা ফখরুল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান, দাবি আওয়ামী লীগের। কিছুক্ষণের মধ্যে রিয়াদে AIS সম্মেলনে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট। যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ভ্রাম্যমাণ আদালত চালানো যাবে 2 জুলাই পর্যন্ত, ভেবে চিন্তে আইন করার পরামর্শ প্রধান বিচারপতি। বনানী ধর্ষণ মামলায় জব্দ মোবাইলের ফরেনসিক পরীক্ষার অনুমতি। যৌন নিপীড়নের ঘটনায় শাবিপ্রবির ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। ভূমিমন্ত্রীর ছেলে তমাল সহ 11 জনের জামিন নামঞ্জুর। পারিবারিক দ্বন্দ্বে ধুঁকছে ঈশ্বরদী আওয়ামী লীগ, অভিযোগ নেতাদের। দর্শক, নিউজ 24-এর শিরোনামগুলো দেখার পর আমরা বেশ কয়েকটি টেলিভিশনের সংবাদ শিরোনাম দেখলাম। আমরা এ পর্যায়ে আলোচনা শুরু করব। তবে দর্শক, জানিয়ে রাখি, আপনারাও জানেন সৌদি আরবের রিয়াদে সৌদি সামরিক জোটের সম্মেলন চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে বক্তব্য রেখেছেন এবং ইসলামী জঙ্গিবাদের বিরুদ্ধে তিনি সবাই ইসলামী দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলার আহ্বান জানিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন। বক্তব্য রাখার সময় আমরা সরাসরি আপনাদের সেখানে নিয়ে যাব। এবার যে আলোচনা শুরু করবো, শুরুতেই কাজী সিরাজ, রিয়াদে সৌদি সামরিক জোটের যে সম্মেলন, সেখানে ডোনাল্ড ট্রাম্পের এরই মধ্যে বক্তব্য রেখেছেন। এই বক্তব্যের অংশটুকু নিয়েই আলোচনা করতে চাই এবং পরবর্তীতে যখন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন আমরা সরাসরি দেখেই আবারও আলোচনায় ফিরব। সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইসলামের নামে যে জঙ্গি হামলা হচ্ছে এটির তীব্র নিন্দা জানিয়েছেন এবং ইসলামী উগ্রপন্থীদের মোকাবেলায় ইসলামী দেশগুলোকে একাত্ম হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। আপনি জানেন যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফর এবং সেটি সৌদি আরবকে কেন্দ্র করে। ধন্যবাদ আপনাকে। তো এটা সম্মেলনটা খুব গুরুত্বপূর্ণ বটেই। আর এখানে যে জোটটি হয়েছে সৌদি আরবের নেতৃত্বে, এটি মূলত এটা বলতে কোনো দ্বিধা নেই এবং কারো সন্দেহ নেই যেটা সম্পূর্ণভাবে আমেরিকা প্রভাবিত একটি জোট। এবং আমেরিকার নেতৃত্বে সারা বিশ্বব্যাপী যে ওয়ার এগেইনস্ট টেরর যেটা চলছে, এটারই একটা এক্সটেনশন মনে হচ্ছে এটা, এখানে মুসলিম রাষ্ট্রগুলোকে আলাদাভাবে ইনভলভ করার জন্যে। এবং আর আজকে ডোনাল্ড ট্রাম্প যে বক্তৃতা করলেন, এতে তো মনে হবে যে সারা বিশ্ব জুড়ে যে জঙ্গি হামলাগুলো হচ্ছে, মুসলমানরা, ইসলাম, এরা বোধহয় এটাই বোধহয় রেসপন্সিবল, যার জন্য এটাকে মুসলমান রাষ্ট্রগুলোকে দায়িত্ব নিতে হবে এগুলো মোকাবিলার। কিন্তু সারা বিশ্ব জুড়ে যে সমস্ত জঙ্গি তৎপরতা আমরা লক্ষ্য করি, এখানে সমস্ত ঘটনায় সর্বত্র কিন্তু ইসলাম এবং মুসলিম জঙ্গিদের বানানো হচ্ছে। অনেকে ইনভলভ নাম, মুসলমান নাম দেওয়া হচ্ছে কাউকে কোনো কোনো জায়গায়, হ্যাঁ এরকম ওখানকার স্থায়ী, ওখানকার জন্মসূত্রে ওই দেশের নাগরিক, সেখানকার আর্থ সামাজিক যে বৈষম্য, বঞ্চনা, এগুলোর বিরুদ্ধে নানা কারণে তারা বিভিন্ন ঘটনায়, এটা ঘটনা প্রমাণ বাইরে তো আসে, মিডিয়ায় তো কোনো কিছু লুকিয়ে রাখা যাচ্ছে না, জানা যাচ্ছে। তো এখন সমস্ত ঘটনার জন্যে ইসলাম এবং মুসলিম দায়ী এই জঙ্গিবাদের জন্যে। প্রথম কথা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই বক্তব্যটা নিয়ে চিন্তা ভাবনা করে সঠিক বলেছেন কিনা, তো এটা মনে হয় না। বিশেষ করে নির্বাচনের আগে থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প জেতার কৌশল হিসেবে কিন্তু ইসলাম যারা জঙ্গিবাদ, যারা অবৈধভাবে বসবাস করি, তাদের দেশ থেকে বের করে দেওয়ারও একটি প্রতিশ্রুতি সেগুলো এখন এগুলো তার পরিকল্পনা এটা অংশ হতে পারে যে এখানে এগুলো করে এদেরকে ইনভলভ করলো এবং এটাকে উদাহরণ হিসাবে যে মুসলিম রাষ্ট্রগুলো আজকে এটার বিরুদ্ধে এই কাজগুলো ইনভলভ হয়েছে এতে। তো ফলে আমার এখানেও যে সমস্ত মুসলিম নাগরিকরা আছে যারা এখানে থাকছে, বৈধ অবৈধ নানা যেভাবেই হোক, যে এরা আমাদের এদেশের সংকট সৃষ্টির জন্য রেসপন্সিবল এরকম চিন্তা ভাবনা করে তার যে নির্বাচনকালীন যে অবস্থান, সে অবস্থানে এসে দৃঢ় থাকার চেষ্টা করবে। এবং এ ব্যাপারে আমেরিকার ভেতরে কিন্তু প্রচণ্ড বিরোধিতা আছে, এমনকি তার দলের ভেতর থেকেও প্রচণ্ড বিরোধিতা আছে। এইগুলোকে তার একটা কৌশল হিসেবে এটা নিতে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই সম্মেলনটার উদ্দেশ্যটা আমি যেটা মনে করি, এই যে ইয়েটা হলো সংগঠনটি দাঁড় করিয়েছে সৌদি আরবের নেতৃত্বে, যে এটাকে দৃশ্যমান করা, এতদিন তো এটা এরকম দৃশ্যমান ছিল না। আমেরিকান প্রেসিডেন্ট নিজে উপস্থিত থেকে এটাকে দৃশ্যমান করলেন, এটার গুরুত্ব বাড়ালেন, গুরুত্ব বাড়িয়ে এখন তিনি যা চান এই সংগঠনকে সংস্থাকে করানোর জন্যে,
এখন আমাদের কনসার্ন হচ্ছে তারা কি করবে না করবে, আমরা এটার সঙ্গে যুক্ত আছি আনুষ্ঠানিকভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে আমরা যুক্ত হয়েছে, আমরাও এই জোটের সঙ্গে আছি। তো এই জোটের যে কার্যাবলী হবে, যদি জঙ্গি দমনের নামে মুসলিম, তাও একেবারে স্পেসিফিকভাবে ইসলামিক জঙ্গি মুসলিম জঙ্গিদের দমনের নামে যদি সৌদি আরবের নেতৃত্বাধীন এই জোট অভিযান শুরু করে, সেই অভিযানে বাংলাদেশের ভূমিকা কি হবে? বাংলাদেশ কি জোটের সদস্য হিসেবে সেই অভিযানে অংশগ্রহণ করবে? এবং অভিযানে অংশগ্রহণ করলে অভিযানের চরিত্র কী হবে? একটা বড় হচ্ছে অভিযানের পেছনে যে কারণগুলোর কথা বলা হবে, ওগুলো সঠিক কেনা, এগুলো যাচাই বাছাই কে করবে, মানে একটা সত্য অভিযান, ন্যায়ের অভিযানে আমরা যাচ্ছি কিনা, এগুলো চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ বাংলাদেশের কাছে থাকবে কিনা, এগুলো আমরা আমাদের প্রধানমন্ত্রীর বক্তৃতা পরে বুঝতে পারবো। ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতা তো শুনলাম যে ইসলাম মুসলিম জঙ্গি এদেরকে দমন করার জন্যে সমস্ত মুসলিম বিশ্বকে এক হয়ে লড়াই করতে হবে। এখন আমাদের প্রধানমন্ত্রী কি বলেন, তবে এটা আমি বলি, প্রথম কথা হচ্ছে এটা গুরুত্ব এই জায়গায় যে ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে এই যে সামিটটা হচ্ছে, এই সামিটটা এই জোটটির গুরুত্ব বাড়ানো, এই জোটটির গুরুত্ব বাড়ানোর সঙ্গে সঙ্গে আমার মনে হয় এই সামিটের পরে এই জোটের কিছু অ্যাক্টিভিটিস বাড়বে। অ্যাক্টিভিটিস বাড়লে এখানে আমাদের আবার লক্ষ্য রাখতে হবে যে অন্য কোনো সামরিক লেনদেন, ব্যবসা বাণিজ্য এগুলো হয় কিনা, এদিকেও খেয়াল রাখতে হবে। ধন্যবাদ আব্দুল জলিল ভুঁইয়া। বিশ্বমোড়ল মার্কিন যুক্তরাষ্ট্র, তার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই বৈঠকে এরই মধ্যে বক্তব্য রেখেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন এবং এটি বৈঠকের একটি মূল বিষয় চলে এসেছে জঙ্গিবাদ মোকাবেলার। ইসলামী দেশগুলোর মধ্যে এক ধরনের অঙ্গীকার এবং অঙ্গীকারাবদ্ধ হবেন, সেক্ষেত্রে পরবর্তী করণীয় কিভাবে হবেন, কাজী সিরাজ এক ধরনের কথা বলার চেষ্টা করেছেন যে এই অভিযানগুলো কিভাবে হবে, সেগুলো কোন দেশ কিভাবে নেবে এবং কিভাবে বাস্তবায়ন হবে, সেটা বাইরে থেকে সেই অভিযানগুলো পরিচালনা হবে নাকি দেশের অভ্যন্তরীণভাবে সেটা মোকাবেলার চেষ্টা করা হবে, সব মিলিয়ে আপনার পর্যবেক্ষণ। আমি কাজী সিরাজ ভাই সত্যি বলেছেন যে এই যে সম্মেলনটি হচ্ছে, সামিটটি হচ্ছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে এইটা হচ্ছে, আপনি বলেছেন যে ট্রাম্পের এটা প্রথম বিদেশ সফর এবং এই সফরে এসেই তিনি এমন একটা দেশকে পছন্দ করেছেন যেই দেশটিতে বসে আপনার জঙ্গিবাদ মোকাবেলার কথাও বলেছেন। তো এই জায়গাতে আমার কাছে মনে হয়েছে যে তিনি তার অতীতের যে বক্তব্যগুলো আছে, নির্বাচনকালীন বক্তব্য, তারপরে যে বক্তব্য আপনার অনেকগুলি মুসলিম রাষ্ট্র নাগরিকদের ভিসায় না দেওয়া, এই যে বক্তব্যগুলি তিনি রেখেছেন এবং তিনি চেষ্টা করেছেন, যুক্তরাষ্ট্রের যে কোর্ট আছে সেই কোর্ট না থাকলে পরে তো অনেকগুলি তিনি বাস্তবায়ন করতেন তার এক্সিকিউটিভ অর্ডারে, সেই জিনিসটাকে আপনার কিভাবে একটু দমন করা যায় অথবা কিভাবে এটাকে থামিয়ে দেওয়া যায় যদি আমি বলি, তাহলে পরে এই সফরটা কিন্তু সাংঘাতিক গুরুত্বপূর্ণ। তিনি এখানে আহ্বান জানিয়েছেন যে জঙ্গিবাদের মোকাবেলার কথা বলেছেন। এদিকে দেখেন যে জঙ্গিবাদের মোকাবেলার কথা তো বলেছেন, এই জঙ্গিবাদের উত্থান কিভাবে হয়েছে, কারা করেছে, এটা যদি আলোচনা করি এটা আর একটু সময় লাগবে। ওইদিকে না যে আমি বলতে চাই যে তাদের তো কিছুটা ছিলই। আজকে দেখেন যখন সম্মেলনটা হচ্ছে, আপনার তার পাশে সৌদি আরবের পাশেই যে ইয়েমেন আছে, ইয়েমেনে কিন্তু বিক্ষোভ হয়েছে। এই বিক্ষোভের মধ্যে কিন্তু আপনার যে যে ট্রাম্পের যে আহ্বান, সেই আহ্বানটার বিরুদ্ধে কিন্তু তাদের বক্তব্য, এবং এই বক্তব্যটায় আপনার টেরোরিজম কিংবা জঙ্গিবাদ দমনের ক্ষেত্রে কতটুকু সিরিয়াস ইউএস না, তার রাজনীতি এই মানে সমস্ত পারস্য ও উপসাগরীয় অঞ্চলে যে আপনার আজকে যে যুদ্ধ অবস্থা বিরাজ করছে, জঙ্গিবাদের যে উত্থান হয়েছে, সেখানে যে যুদ্ধ চলছে, এইটা আরও গুরুত্বপূর্ণ এই জন্য যে সৌদি আরব কিন্তু কতগুলো চুক্তি যুক্তরাষ্ট্রের সাথে করেছে, এখানে অনেক অস্ত্র কেনার কথা বলা হয়েছে এবং এইটা কতটুকু শান্তির পক্ষে কাজ করবে আমরা বলতে পারছি না। আরেকটা কথা যে বাংলাদেশের ভূমিকা এই জায়গাতে, যে এই অভিযানগুলোতে বাংলাদেশ অংশগ্রহণ করবে কি করবে না, ইতিমধ্যে কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বাংলাদেশ শুধুমাত্র আমাদের পবিত্র কাবা শরীফ যদি আক্রান্ত হয় তাহলেই পরে কেবল আমরা সেখানে অংশগ্রহণ করব, এর বাইরে আমরা করব না।
এই বক্তব্যটা তিনি দিয়েছেন। এবং কাজী সিরাজ ভাই যে কথাটি বলেছে, এখানেও একটা সংখ্যা থেকে যায় যে একটা জোটের মধ্য থেকে আমার বক্তব্যটা আমি কতটুকু স্বাধীনভাবে দিতে পারবো এবং অংশগ্রহণ করবো কি করবো না এই সিদ্ধান্তটুকু আমরা কতটুকু নিতে পারবো, এটাও ভাবার বিষয় আছে বলে আমি মনে করি। আমি আরও বলতে চাই যে দেখেন তার সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কিন্তু এরপরে কিন্তু সফরে যাবেন আপনি ইসরায়েল, তারপরে ফিলিস্তিন, তারপরে আপনার এই যে সফরগুলো আছে মধ্যপ্রাচ্য, মানে প্রত্যেকটা দেশই মানে আপনি ধর্মীয় দৃষ্টিভঙ্গির দিক থেকে সৌদি আরব মুসলমানদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এবং এটাকে আমরা যত কথাই বলি না কিন্তু মুসলমানরা কিন্তু মক্কা শরীফের দিকে, কাবা শরীফের দিকে তাকিয়ে মুসলিম বিশ্বের আবেগ জড়িত। তেমনি আবার এই আরব দেশগুলোর মধ্যে ইসরায়েল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং ইসরায়েলকে সাপোর্ট দেয় কে? আপনার আমেরিকা। এরপরে আবার তিনি বলেছেন যে তিনি ফিলিস্তিনেও যাবেন। আজকে ফিলিস্তিনের অবস্থার মধ্যে, প্যালেস্টাইনদের অবস্থার মধ্যে ইসরায়েলের সাথে যে সম্পর্কটা, আজকে যে একটা অবস্থা বিরাজ করছে, এখানে ইউএসের একটা ভূমিকা আছে। তিনি আবার ফিলিস্তিনেও যাবেন, ইসরায়েলেও যাবেন, সৌদি আরবও সফর করলেন। ফলে এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আমি বলতে চাই যে এর মধ্যে কোনো চালাকি আছে কিনা। এবং সৌদি আরবকে আপনার যুক্তরাষ্ট্রে কিভাবে ব্যবহার করতে চায়, সৌদি আরব ঠিক কিভাবে ব্যবহৃত হবে, অথবা সৌদি আরব আমেরিকাকে ব্যবহার করতে পারবে কিনা। এই যে অস্ত্র কেনার যে একটা চুক্তি, আপনার অস্ত্র কিন্তু কম অস্ত্র না, মানে এই যে আপনার অবস্থাটা বিরাজ করছে, আপনার চুক্তি হলো, তো কাজেই আমাদের খুব সতর্কতার সাথে এটাকে গ্রহণ করি অথবা বর্জন করি অথবা অবলোকন করি অথবা আমরা অবজার্ভ করি, যাই করি না কেন আমাদের ডিসিশনগুলো বাংলাদেশকে নিতে হবে অত্যন্ত সতর্কভাবে। আমাদের এরকম করতে, আমাদের দেশটা একটা রাইজিং ইকোনমি আমরা বলি, এবং আসলেও তাই যে আমাদের দেশ যে উন্নয়নের দিকে সকলের সহযোগিতাই আমাদের দরকার। এদিকে আমাদের ভারত আছে, ভারত কিভাবে দেখে জিনিসটাকে, সব মিলিয়ে আমাদের খুব সতর্কতার সাথে আমাদের চলতে হবে বলে আমি মনে করি। কিছুক্ষণ পর হয়তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন, সেই বক্তব্য দেওয়ার পরে আমরা বুঝতে পারবো যে বাংলাদেশের মূল পলিসি রেখে আমরা বুঝতে পারি যে আমাদের তো মুসলিম কান্ট্রি হিসেবে অথবা আপনার মুসলিম অধ্যুষিত দেশ হিসেবে সৌদি আরবের প্রতি তো আমাদের একটা বন্ধুত্বপূর্ণ ভাব এবং আমাদের একটা লয়্যালটি কাবা শরীফের দিকে অবশ্যই আছে, কিন্তু সেটা যেন আমাদেরকে যেন কেউ ইউজ করতে না পারে, সেই দিকটা আপনার আমাদের সতর্ক থাকা দরকার, থাকতে হবে। আমরা তো অবশ্যই বিশ্বাস করি জঙ্গিবাদের বিরুদ্ধে বর্তমান সরকার যে দৃঢ় অবস্থান, যে জিরো টলারেন্স, এটা দেখেন জঙ্গিবাদের অবস্থানও তুলে ধরবেন নিশ্চয়ই। সেই জায়গাটিতে আপনার বাংলাদেশ কিন্তু সবচেয়ে বেশি এগিয়ে। আপনার আজকের যে সরকার আছে, এই সরকার যে জঙ্গিবাদের বিরুদ্ধে যে জিরো টলারেন্সটা শো করেছে, যার ফলে বাংলাদেশ একটি স্টেবল অবস্থা আছে। যদি এই অবস্থা নিতে না পারতো সরকার, তাহলে পরে কিন্তু বাংলাদেশে অনেক ঘটনা ঘটে যেতে পারত। আমেরিকার এই না, আমি বলছি যে চালাকির কথাটা কিন্তু আমি বলেছি, বাংলাদেশ সিরিয়াস, এটা ইউএস ততটা সিনসিয়ার সিরিয়াস কিনা না পলিটিক্স করছে এই জায়গাতেও, আপনার মানে চোরকে বললো চুরি করতে, গ্যারেজতে বললো জেগে থাকতে, তাহলে পরে কিন্তু আমরা বিপদে পড়তে পারি। ধন্যবাদ। আমি বিরতির পর কাজী সিরাজ আপনার কাছে আসবো। দর্শক, নিউজ 24 রাতের আয়োজন নিউজ রুম সংলাপের এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, ফিরব শীঘ্রই, আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি নিউজ রুম সংলাপে। আপনারা জানেন আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন কাজী সিরাজ এবং আব্দুল জলিল ভূঁইয়া। দর্শক, আলোচনা শুরু করব, তবে তার আগে একটি প্রতিবেদন দেখব। আপনারা জানেন যে প্রায় 17 ঘন্টা অবরুদ্ধ থাকার পর র্যাবের কাছে আত্মসমর্পণ করেছে নরসিংদীর গাবতলী এলাকার সন্দেহভাজন জঙ্গিরা। রবিবার সকালে নিজেদের নির্দোষ দাবি করে আত্মসমর্পণ করে। তাদের মধ্যে সিলেটের আতিয়া মহল থেকে পালিয়ে আসা কয়েকজন জঙ্গি রয়েছে বলে র্যাব দাবি করলেও স্বজনরা বলছেন জঙ্গিবাদের সাথে তারা জড়িত নয়। শেষ খবর পাওয়া পর্যন্ত 3 জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, আর অর্থাৎ বাকি 2 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। শনিবার সন্ধ্যা থেকে জঙ্গি আস্তানার সন্দেহে নরসিংদীর গাবতলী এলাকার এই বাড়িটি ঘিরে রাখে র্যাব। রোববার সকালে আত্মসমর্পণের আলোচনার জন্য স্বজনদের ভেতরে নিয়ে যাওয়া হয়।
এরপর সকাল 10:15 থেকে 11:15টার মধ্যে একে একে 5 জনকে ওই বাড়ি থেকে বের করে আনতে দেখা যায় র্যাব সদস্যদের। পরে তাদের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় র্যাব 11 কার্যালয়ে। অভিযান শেষে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, তাদের ভেতরে রয়েছে আতিয়া মহল থেকে পালিয়ে আসা জঙ্গিও। আতিয়া মহলে যে একটি অভিযান পরিচালনা করা, ওইখানে কয়েকটি সূত্র ছিল যে ওইখানে তো যে এই 5 জনের মধ্যে কয়েকজনের সেই সম্পৃক্ততার ভিত্তিতে যে অভিযানটা পরিচালনা করেছে সেটা আমরা মোটামুটি নিশ্চিত। এর আগে শনিবার রাত থেকেই অবরুদ্ধদের আত্মীয় স্বজনরা কথা বলছিলেন বিভিন্ন গণমাধ্যমের সাথে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অবরুদ্ধরা নিজেদের নিরপরাধ এবং বন্দী বলে দাবি করে। তাদের স্বজনদের দাবি, জঙ্গিবাদের সাথে জড়িত নয় তাদের সন্তান। কারো কোনো ওই ধরনের সমস্যা নাই, সবাই আল্লাহর মধ্যে ভালো লোক, এবং গেট খুলে দিলে আমরা নিজেরাই বেরিয়ে ওনাদের দেখাইতে পারি কি আছে না। অনেক সময় কিন্তু ফ্যামিলিও জানতে পারে না, এটা আপনারা নিশ্চয়ই জানেন যে এরকম ইনসিডেন্ট তো বাংলাদেশে অনেকই হয়েছে। আপনারা হোলি আর্টিজানের ঘটনার পরের থেকে কিন্তু যারা নিহত হয়েছে এবং পরবর্তী বিভিন্ন অভিযানে নিহত হয়েছে তাদের পরিবারও কিন্তু বিশ্বাস করতে পারে নাই। আমার ছেলে কই সমস্ত কোনো কিছুর সাথে সম্পৃক্ত নয়, নিরীহ, পড়াশোনা করে এখানে। পরিবার দাবি করতে পারে, বাট আমরা অভিযান পরিচালনা করেছি সুনির্দিষ্ট তথ্যের উপর ভিত্তি করে, এবং বাকি তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বাকিটা আসলে জানা সম্ভবপর হবে। তবে জিজ্ঞাসাবাদের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। রিশাদ হাসান, নিউজ 24, গাবতলী, নরসিংদী। দর্শক, সহকর্মী রিশাদ হাসানের প্রতিবেদনটি দেখছিলাম। আমরা এই পর্যায়ে এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করব। প্রথমেই কাজী সিরাজ, আপনি দেখলেন যে একটি সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নরসিংদীর গাবতলীতে সন্দেহভাজন জঙ্গি আস্তানা অভিযান চালানো হলো। সেখান থেকে 5 জন আত্মসমর্পণ করেছে এবং 3 জনকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, মানে তারা নির্দোষ। বাকি 2 জনের বিরুদ্ধে মামলা করেছে, তাদের বিরুদ্ধে হয়তো বেশ কিছু অভিযোগ রয়েছে বা সুনির্দিষ্ট তথ্য র্যাবের কাছে রয়েছে। একটা বলো যে আপনি বলেন সুনির্দিষ্ট অভিযোগ, আরেকটা বলেন সন্দেহভাজন। সুনির্দিষ্ট তো সন্দেহের কোনো বিষয় নেই, সুনির্দিষ্টই, মানে ওরা এগুলোর আছে। কিন্তু অভিযানের পরে যাতে দেখা গেল 3 জনের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি, সেখানে এক্সক্লুসিভ কিছু পাওয়া যায়নি, তাদের পরিবার পরিজনের কাছে তাদেরকে ফেরত দেওয়া হয়েছে। আর যে র্যাবের যে উপপরিচালক স্টেটমেন্ট করলেন, তিনি আগের কিছু ঘটনার কথা বলেছেন যে পরিবার তো জানে না যারা কিসের সঙ্গে কারা জড়িত। উনি নিহত যারা হয়েছে তাদের কথা, নিহতদের সাক্ষী নেওয়ার তো কোনো সুযোগ নেই, তাদের কিন্তু মেরেই ফেলা হয়েছে। ওরা জড়িত ছিল কিনা, ওরা এই সমস্ত ঘটনার নায়ক কিনা, তো এখন ওরকম ব্যবস্থা যদি থাকতো যে ভাই এখন বল তোরা কবর থেকে যে আসলে তোরা এগুলোর সঙ্গে ছিলি কিনা, তো সেই নিহতদের রেফারেন্স দিয়ে কোনো ঘটনা, কোনো সত্য প্রমাণ করা যায় না। ঘটনা হচ্ছে যেটা ঘটনা ঘটে, ঘটনার পারিপার্শ্বিকতা, ঘটনার সঙ্গে যারা যুক্ত থাকে, যারা নিহত হয় বা গ্রেফতার হয়, তাদের ইনভলভমেন্ট, সব এগুলো রেখে যায়, তারা সাক্ষ্য রেখে যায় কাজের মধ্য দিয়ে, ওগুলো দিয়ে প্রমাণ হবে যে তারা জড়িত কিনা। তো আমাদের এখানে জঙ্গি তৎপরতা আছে, এটা সত্যি কথা, এবং আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সাফল্যের সঙ্গে, দক্ষতার সঙ্গে এগুলো মোকাবিলা করে যাচ্ছেন। এটা মোকাবিলা শেষ হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, নিয়ন্ত্রণে এসে গেছে, এরকম কিছু কিছু কথাবার্তা আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখ থেকে শুনেছি, যেগুলোর সত্যতা আমরা প্রমাণিত হয়নি, নিয়ন্ত্রণে আসেনি। বরং এতে আমরা আতঙ্কিত হই যে এখনও একের পর এক বিভিন্ন জায়গায় অভিযান চলছে এবং কিছু কিছু জায়গায় গ্রেফতার করা হচ্ছে, কিছু কিছু লোক নিহত হচ্ছেন তাদের ইয়ের মধ্য দিয়ে। এই প্রথম একটা অভিযান হলো যেখানে ওরা আত্মসমর্পণ করছে, গ্রেফতার হয়েছে। এখন দেখা যাবে এখান থেকে কী তথ্য বেরিয়ে আসে। 3 জনকে তো ছেড়ে দেওয়া হয়েছে, তো এতে বোঝা যায় যে যেটাকে 17 ঘন্টা অবরুদ্ধ করে রাখা হলো, তো এইটা যে খুব অর্থপূর্ণ অবরোধ, এটাকে আমার মনে হচ্ছে এটা একটা অর্থহীন অবরোধ ছিল। এবং তারা বলছে সুনির্দিষ্ট অভিযোগ, এটা সুনির্দিষ্ট কিনা সন্দেহ জাগবে মানুষের মনে, আর সন্দেহভাজন তো সন্দেহ তো করাই যায় এটা। তো এমনিতে যেটা আমি মনে করি অভিযান যেটা চলবে, এটা আসলে তারা যেটা বলে সুনির্দিষ্ট অভিযোগটা যাতে প্রমাণ হয় যে হ্যাঁ এখানে সত্যিকার অর্থে সুনিশ্চিত, যে আতিয়া মহলের কথা বললেন,
আতিয়া মহলের জঙ্গিরা এখানে আছে বলেই তারা, তাইলে 3 জন তাতে কোনো ইনভলভমেন্টই নাই, তাদেরকে পরিবারের কাছে ফেরত দিলেন কেন? তার মানে হচ্ছে আপনাদের আতিয়া মহলের জঙ্গি এখানে আশ্রয় নিয়েছে, এখানে আছে লুকিয়ে। এই যে অভিযোগের কথা বলছেন, ওটা সুনির্দিষ্ট অভিযোগ ছিল না। তা এখন বের করে এরকম সুনির্দিষ্ট তথ্য কারা দেয়, ওদের সম্পর্কে যারা শোনা দরকার, ওদেরকে আরো যাচাই বাছাই করা দরকার। এবং যারা এরকম তথ্য সরবরাহ করেন তাদের আরো ট্রেনিং দরকার, আরো প্রশিক্ষণ দরকার। এটা অবশ্যই সত্যি করে স্বীকার করে নিতে হবে, এগুলো তো আমাদের যে নতুন জিনিস, আমাদের তো এগুলো নতুন অভিজ্ঞতা। আগে তো এরকম কোনো ঘটনা আমাদের এখানে অবিরাম ঘটেনি যে এখানে অভিজ্ঞতা থাকবে। হ্যাঁ, নতুন অভিজ্ঞতা যেহেতু, সেজন্য এদের জন্য আরো প্রশিক্ষণ দরকার, আরো প্রশিক্ষিত লোকজনকে দিয়েই এরকম অনুসন্ধান করানোর দরকার, যাতে সত্যিকার অর্থেই যেখানে ঘেরাও হবে, অভিযান হবে, সেটা যাতে ঠিক টার্গেটে হয়, যাতে ভুল জায়গায় যাতে না হয়। আর আপনি অন্য জঙ্গিবাদের কথা যেটা বললেন, যে সম্মেলনের কথা, সামিটের কথা, সেখানে আমি একটা কথা বলি যেটা আমেরিকান প্রেসিডেন্টের বক্তব্য থেকে আমার মনে রেখেছে অন্তত, যে আমি যেটা মনে করি এবং ইতিহাসের যেটা সত্য, সাম্প্রদায়িকতা, মৌলবাদ, জঙ্গিবাদ এগুলো কিন্তু ধর্মের ঔরসজাত সন্তান নয়। ধর্ম এগুলোকে জন্ম দেয় না। বিভিন্ন ঘটনা, পারিপার্শ্বিকতা, সামাজিক, অর্থনৈতিক, ব্যক্তিগত নানা কারণে মানুষ একরোখা হয়ে যায়, জঙ্গিপনা করে। জঙ্গি মানে ইসলামিক, কিন্তু আমেরিকান প্রেসিডেন্টের বক্তব্য যেটা মনে হচ্ছে, 1 নাম্বার এটা ধর্মেরই ঔরসজাত সন্তান, মানে এই জঙ্গিবাদটা। আরও উনি যেটা বাড়িয়ে যেটা বললেন, যেটা মনে হয়েছে আমার কাছে, মনে হয় ইসলামই হচ্ছে এই জঙ্গিবাদের, ইসলামের ঔরসেই যেন এই জঙ্গিবাদের জন্ম হয়েছে। এটা আমি মনে করি না। জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা এগুলো তো বল নানা কারণে হয়। সাম্প্রদায়িকতা নোয়াখালী, চট্টগ্রামে সাম্প্রদায়িক দাঙ্গা হয়, কুমিল্লা বা ফেনীতে সাম্প্রদায়িক দাঙ্গা হয়, মানে আঞ্চলিক ভিত্তিতে সাম্প্রদায়িক দাঙ্গা হয়। আর জঙ্গিবাদকে অ্যাকশনটা যখন একদম স্বাভাবিক, সাধারণ, নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক এই প্রক্রিয়ার মধ্যে না থেকে একদম উগ্রতা, অস্ত্র শস্ত্র, খুনোখুনি, হত্যা, এগুলো তো জঙ্গিপনা। তো এই জঙ্গিপনা নানা কারণে হয়, পৃথিবীর ইতিহাস আছে নানা কারণে এরকম। আপনি কারণগুলো বলেছেন, আমরা একটু আপনার কাছে আসবো। কাজী সিরাজ কিন্তু বললেন যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আরও তথ্য যাচাই বাছাই করে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনা করা উচিত। অবশ্যই সুনির্দিষ্ট তথ্য ছিল, হয়তোবা পরবর্তীতে এই 2 জন যাদের বিরুদ্ধে মামলা হয়েছে এরা হয়তো নতুন কোনো তথ্য আমাদেরকে জানাবে। কিন্তু এই যে সুনির্দিষ্ট তথ্য যাচাই বাছাইয়ের প্রক্রিয়া, এটি যেমন একটি দিক, অন্য একটি দিক হলো আত্মসমর্পণের ব্যাপারটি। আমরা এর আগে দেখি যে অভিযানগুলোতে যখন তারা আত্মঘাতী হামলায় তারা নিহত হয়, র্যাব অবশ্য দাবি করে বিষয়টি, সেক্ষেত্রে সুইসাইড ভেস্ট পাওয়া যায়, অন্যান্য সরঞ্জামাদি পাওয়া যায়, এই আস্তানা থেকে তেমন কিছুই পাওয়া যায়নি। এই যে জঙ্গি তৎপরতার হয়তো সেরকম এক্সক্লুসিভ ছিল না, কিন্তু এই ধরনের একটা জমায়েতও বিভিন্ন সময় হয় যেখান থেকে জঙ্গিবাদের সূচনা, পরিকল্পনা করা হয়। তো এইসব ক্ষেত্রে মিলিয়ে আপনার পর্যবেক্ষণ কি বলে? না, আমার প্রথমেই এই যে 17 ঘন্টা তাদের আটকে রাখা হলো, আপনার ওই জায়গাটাতে তারা আবদ্ধ ছিল, বদ্ধ ঘরে ছিল। তো আমি মনে করি যে যেমন ধরেন আমাদের সাংবাদিকতায় কিন্তু আছে, একটা রিপোর্ট যখন আমরা লিখি বা তৈরি করি, আমরা কিন্তু সবসময় বলি যে চেক রিচেক। আমার মনে হয় যে আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রেও একজন, ধরেন আমি একজন যদি সত্যি একজন অনেস্ট লোককে, ইনোসেন্ট লোককে যদি জঙ্গি বলে দেই, এই যে সে যে ফেসে গেল, শুধু সে ব্যক্তিটা কিন্তু ফাঁসলো না, তার পুরো পরিবারটা কিন্তু ফেসে গেল। যে তার সন্তানরা আছে, অথবা তার ছোট ভাই আছে, বড় ভাই আছে, তার আত্মীয় স্বজন আছে, সবাই জানলো যে এ হচ্ছে জঙ্গির ছেলে, অথবা এ হচ্ছে জঙ্গির ভাই, জঙ্গির বাবা। এই যে একটা স্টিগমা আপনার পড়ে গেল, এইটা আমার মনে হয় আইন শৃঙ্খলা বাহিনীর এটা চেক করা দরকার ছিল আরও। এই যে 3টা ছেলেকে আপনার ছেড়ে দেওয়া হলো, এরা তো মানে যে কোনো কারণে কিছু না কিছু পানিশমেন্ট তো তারা পেয়েছে, 17 ঘন্টা আবদ্ধ তো থেকেছে এবং তারা ভয়ে ছিল। আপনি দেখেন এখানে একটা পোস্ট দেখা গেল যে তারা আহ্বান করেছে, মানে আবেদন করেছে প্রধানমন্ত্রীর কাছে যে আমরা জঙ্গি না। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়ে যদি ধরেন এই ছেলেগুলো যে সত্যি যে জঙ্গি না হয়ে থাকে, আবার জঙ্গি হতেও পারে,
আমরা একবার সুনিশ্চয় বলতে পারবো না কে কে না, এই যে র্যাবের যে কনসার্ন অফিসিয়াল যে বলছিলেন আসলে কিন্তু সত্যি অনেক ক্ষেত্রে কিন্তু বাবা মাও জানে না যে আসলে কে জঙ্গি, তার সন্তানটা কি জঙ্গি কি জঙ্গি না। কিন্তু তারপরেও আমি বলবো যে আমি না রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার অধিকার আছে যে একজন ইনোসেন্ট লোককে যেন জঙ্গি তৈরি করা না হয়। জঙ্গি চেক রিচেকটা এ মাস্ট। তারপরে আমি বলবো যে বাংলাদেশের মধ্যে যে জঙ্গিবাদ নাই এটা তো বলা যাবে না, জঙ্গি তো আছে। তাহলে হোলি আর্টিজান কি করে হলো? কতগুলো ইনোসেন্ট মানুষকে হত্যা করা হলো? ধর্মের নামেই তো হয়েছে। আরেকটা জিনিস হলো যে হ্যাঁ ইসলাম শান্তির ধর্ম, ইসলাম কি আছে না আছে সেটা অন্য জিনিস, সাধারণ মানুষ কিন্তু জানে যে এটা শান্তির ধর্ম। কিন্তু যারা এই ধর্মটাকে নিয়ে রাজনীতি করছে, এই তাদের কোনো সেটা যে দলই হোক যে মতেরই লোক মানুষ হোক, যখন ধর্মটা নিয়ে আসছে এবং ওইখান থেকে কিন্তু অনেক লোক আছে যে এটা সুযোগ নেয়, যেটা আমরা এই জায়গাটা থেকে পরিত্রাণ পেতে হলে ধর্মটাকে রাজনীতির বাইরে রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত না আমরা ধর্মটাকে রাজনীতির বাইরে না রাখতে পারবো, এটার সুযোগ একটা সেকশন নেবেই। যেমন ধরেন আমি বলতে চাই যে আজকে ধরেন যে সমস্ত সংগঠনগুলো আছে ধর্মের নামে রাজনীতি কারা করে? ধরেন বাংলাদেশে এখন জামাত ইসলাম আছে, এটা কিন্তু কোনো এখন আর রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টিও না, কিন্তু রাজনীতি কি বন্ধ হয়েছে? আপনার এই ধরনের যেমন হেফাজত আছে, তারা রাজনীতি করছে না। এবং অনেক ক্ষেত্রে বিএনপি আওয়ামী লীগও রাজনীতি করছে ধর্মকে নিয়ে, কথায় কথায় ধর্মটাকে ব্যবহার করছে। আমরা বলতে চাই এই কথাটা যে এই যে ৭১ আমরা তৈরি করেছিলাম, ৭১ আমরা করেছিলাম কেন? যে আমরা টু গেট রিড অফ দ্য সিচুয়েশন। আসলে কি আমরা সেই জায়গাটা থেকে পরিত্রাণ পেয়েছি কিনা? যে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা এসেছিলাম, গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা এসেছিলাম, আজকে জঙ্গিবাদ তার জন্য থ্রেট না? আপনার ৭১ সালে তো আমরা একটা ধর্ম, পাকিস্তানকে আমরা বাদ দিলাম কেন? যে তারা ধর্ম নিয়ে রাজনীতি করে, সাম্প্রদায়িকতা সেই জায়গাতে আছে। আমরা একটা ধর্ম নিরপেক্ষ বাঙালির রাষ্ট্র চাই, এই স্লোগানেই তো বাংলাদেশ, জয় বাংলা যেটাই আমরা বলি না কেন। এই যে আপনার অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাঙালির বাংলাদেশ আমরা করতে চেয়েছিলাম, আমরা যে এগিয়ে গেলাম, আজকে আমরা কিন্তু পিছিয়ে গেলাম। কারণ আজকে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারা কিন্তু কথায় কথায় ধর্মকে রেফারেন্স হিসেবে নিয়ে আসছে। এই যে ধর্মকে রেফারেন্স হিসেবে নিয়ে আসছে, আমাদের রাজনীতিবিদদের একটা চিন্তা করা দরকার যে আমরা যে রেফারেন্স হিসেবে নিয়ে আসছি যে অমুক ধর্মে ওইটা আছে, অমুক ধর্মে এটা আছে, আমরা আসুন না সকলে মিলে এই কথা ধর্মটাকে আমাদের নিজেদের কাছে রাখি। আমি ধরেন হিন্দু ধর্মের হলে আমরা পূজা করতে মন্দিরে যাব, মুসলমান হলে আমরা মসজিদে যাব, নামাজ পড়ব, আল্লাহর কাছে আমরা দোয়া চাইবো, পানা চাইবো, যাই করে না কেন। কিন্তু যখন আমরা রাজনীতিতে নিয়ে আসি তখন একজন হিন্দু একজন ইসলামের বিরুদ্ধে, ধরেন বাংলাদেশের সুযোগ পেল না যেহেতু তারা মাইনরিটি, ভারতে কি তাদের সুযোগ নেই? ভারতে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে না? আপনার মুসলমানদের উত্তরপ্রদেশে আপনার গরু জবাইয়ের কারণে আপনার হত্যা করা হয়েছে মানুষকে, এরকমও আছে। তো এই যে ধর্ম, আমি প্রত্যেকটা মানে দেশে আমরা আহ্বান জানাতে চাই এই জায়গা থেকে যে ধর্মটাকে রাজনীতি থেকে বাদ দিতে হবে। এই যে জঙ্গিবাদ কিন্তু এই যে পলিটিক্স, এই ছেলে মেয়েগুলো তারা কিন্তু অনেকে আছে যে আমরা ধর্মের জন্য জীবন দিয়ে দিলাম, বেহেশতে চলে গেলাম, স্বর্গে চলে গেলাম। আসলে এই জায়গাটাতে এই যে আমি বলতে চাই যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, যে কাউকে জঙ্গিবাদ বলার আগে আপনার 10 বার চিন্তা করতে হবে, তারা আমাদেরই সন্তান, তাদেরকে কিভাবে আমাদের ফিরিয়ে আনতে হবে, সুন্দর করে সুন্দর তাদের পিছনে বেড়ে ওঠার সুযোগটা থাকতে হয়। আর এর পেছনে কিন্তু আন্তর্জাতিক কোনো রাজনীতি আছে কিনা। আজকে এই যে ট্রাম্প, আমি আবার বলছি, আমাদের এই জঙ্গিবাদের মদতদাতা কারা? অস্ত্র তারা কোথায় পায়? অর্থ তারা কোথায় পায়? আপনার এই লোকগুলি কোথায় আছে? অর্থগুলি ডলার কোত্থেকে আসে? এটা উৎসটা আমাদের খুঁজতে হবে। আমরা আরেকটা বিরতি নিতে চাই। হ্যাঁ, খুঁজবো এবং এটার সমাধান আমরা করব এবং সকলে মিলে করতে হবে, কেউ একা এটা পারবে না। ধন্যবাদ আপনাকে। দর্শক, নিউজরুম সংলাপের পর্যায়ে আরেকটি বিরতি নিচ্ছি, ফিরব শিগগিরই, আমাদের সঙ্গেই থাকুন।
দর্শক, আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নিউজরুম সংলাপে। আপনারা জানেন আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন কাজী সিরাজ এবং আব্দুল জলিল ভূঁইয়া। দর্শক, আমার হাতে 3টি পত্রিকা রয়েছে। প্রধান প্রধান শিরোনাম দেখে আসার পর আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে হঠাৎ কেন তল্লাশি, সরকারি দলেই বিস্ময়, বিএনপির কাছে কোনো স্পষ্ট নয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশি, বললেন কাদের, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চান ফখরুল। আর সৌদি আরবে ব্যস্ত প্রধানমন্ত্রী, অপরাজনীতি বিদায় করতে চাই, টুইটারে খালেদা জিয়া, আগামী মাসেই দৃশ্যমান হবে পদ্মা সেতু। কালের কণ্ঠ প্রধান শিরোনাম করেছে নিত্যপণ্য সেবা ভ্যাট মুক্ত হবে, নরসিংদীতে 5 তরুণ আটক, মেলেনি কিছুই, র্যাব বলছে জঙ্গি পরিবারের অস্বীকার। 7 বছর বন্ধ থাকার পর জট খুলছে, নতুন এমপিও ভুক্তির পরিকল্পনা, খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি, সারা দেশে বিক্ষোভ, আসছে আরও কর্মসূচি। ডেইলি সান, policemen engaged in extortion, many city areas become panic spots, people suffer as heat waves sweeps country. বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ এবং ডেইলি সানের এই ছিল প্রধান শিরোনাম। আমরা যে আলোচনা শুরু করব। দর্শক, বিরতির আগে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, আব্দুল জলিল ভূঁইয়া বলছিলেন যে রাজনীতি এবং ধর্ম দুটোকে আলাদা রাখতে হবে। বর্তমানে রাজনীতির সঙ্গে ধর্ম ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে, যার ফলে জঙ্গিবাদের উত্থান হচ্ছে। নেপথ্যে এটি একটি কারণ। এই বিষয়টি নিয়েই কাজী সিরাজ আপনার কাছে আসবো। অবশ্যই রাজনীতি থেকে ধর্মকে আলাদা রাখতে হবে, ধর্মকে নিয়ে রাজনীতি করা উচিত না। কিন্তু দুর্ভাগ্যের কথা হচ্ছে আমরা যারা এই রাজনৈতিক দলগুলো থেকে এই কথাগুলো শুনি, তারাও কিন্তু ধর্মকে এখন ব্যবহার করা শুরু করেছেন খুব ভালোভাবে। একটু আগে জামাত ইসলাম এবং হেফাজতে ইসলামের প্রসঙ্গটা এসেছিল আলোচনায়। তো এখন আমার কাছে হেফাজতকে আরও বিপজ্জনক মনে হয় জামাতের চাইতেও। তো এখন জামাতকে নিয়ে বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দল খেলছে এবং এই খেলা এখন নানা রকম মিস্টেরিয়াস একটা জায়গায় আছে। কিন্তু হেফাজতকে নিয়ে আবার অন্য রাজনৈতিক দলটি খেলছে, এটা তো স্পষ্ট, আর আলোচনার দরকার নেই, মানুষ জানে। তো এখন এগুলো হচ্ছে, তো এগুলো উচিত না। রাজনীতিতে ধর্মকে ব্যবহার করার এই অপতৎপরতা অবশ্য বন্ধ হওয়া দরকার। কিন্তু আমি আমার আগের জায়গায় আবার যাই, জঙ্গিবাদের যে প্রসঙ্গ, জঙ্গিবাদের সঙ্গে ইসলামের ধর্মের কোনো সম্পর্ক নাই। কিছু লোক জঙ্গি তৎপরতা ইসলামকে এবং মুসলমানদের নামগুলোকে ব্যবহার করছে। আজকে আমেরিকার একটা তৎপরতা, মানে চেষ্টা, উদ্যোগ, এবং তারা তো দীর্ঘদিন ধরে চেষ্টা করছে দুটো কাজ। একটা হচ্ছে তারা মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদেরকে এখন লাগাতে চাচ্ছে, এবং মধ্যপ্রাচ্যের যে বিরাট এরিয়াটা, যেখানে তেল সম্পদ আছে, টাকার মানে পেট্রোল ডলার ওখানে প্রচুর, এগুলোর জন্য সেখানে অস্ত্রের একটা ব্যবসা, মানে ইতিমধ্যে তো আলোচনা হয়েছে, আর আমি শুরুতে এটা বলেছিলাম, সেটা চেষ্টা আছে মুসলমানদেরকে দিয়ে মুসলমানদের বিরুদ্ধে কিছু করানো যায় কিনা। আরেকটা সারা দুনিয়াকে দেখানো এই সামিটের মধ্য দিয়ে, যে সারা মুসলমানদের যে সম্মেলনটা এখানে হলো এই সামিটে, তারাও আজকে এই জঙ্গিবাদের বিরুদ্ধে এরকম কথাবার্তায় ইনভলভ হয়ে আমেরিকা যেটা দেখাতে চায় দুনিয়াকে, দেখছো এই মুসলমানরা তো বলছে যে মুসলমানরা এই কাজগুলো করছে। এমনিতে সারা দুনিয়ায় ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে একটা অপপ্রচার আছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে এই অঞ্চলের আমাদের দেশের ছেলেমেয়েরা, মানুষরা, আমাদের আত্মীয় স্বজন সবাই জানি তারা অত্যন্ত বিপদে আছে। মুসলমান হলে তো আরও বেশি বিপদ। এখন শুধু মুসলমানের জন্য না, এই এশিয়ার এই অঞ্চলের লোকজন, ইন্ডিয়ান লোকজন বিভিন্ন জায়গায় বিপদগ্রস্ত হচ্ছে। তো এখন এগুলো ভেবে চিনতে আমার মনে হয় সিদ্ধান্তগুলো নেওয়া দরকার। সিদ্ধান্ত ঠিক পদ্ধতি না নেওয়া হয়, আমরা যদি ভুল করি, আমার একটা ধারণা, আমার একটা বিশ্বাস আছে, আজকে প্রধানমন্ত্রীর ভাষণটার মধ্যে আমরা এখন শুনতে পারবো না এই অনুষ্ঠানের মধ্যে, তিনি অন্তত বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত নেবেন, এবং সারা দুনিয়া আমেরিকার যে প্রচেষ্টা, এই জঙ্গিবাদ সারা দুনিয়ায়, জঙ্গিবাদের জন্ম, এটা আলোচনা আগে হয়ে গেছে, এবার বলি না, জঙ্গিবাদের সৃষ্টি তারা করছেন তাদের ইন্টারেস্টে, তাদের স্বার্থে। এখন তারা সারা দুনিয়াতে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইতে নেমে মুসলমানদেরকে এবং ইসলামকে এটার জন্য দায়ী করছেন। এটা আমার যেটা ধারণা, আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্যে নিশ্চয়ই এটা স্পষ্ট হবে যে সারা দুনিয়া আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইতে আমরাও আছি। অবশ্যই আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করব, এবং আমাদের যা করা দরকার আমরা রাষ্ট্র হিসেবেও করব, আমরা মানুষ হিসেবেও করব। কিন্তু ইসলাম আর মুসলমানই জঙ্গিবাদের জন্যে
সমস্ত দায়িত্ব তাদের। আমার মনে হয় আমাদের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের সঙ্গে একমত হবেন না। আমরা আরেকটি বিষয় আসতে চাই। আপনি জানেন যে মহাসড়কে চাঁদাবাজি আর ওজন স্কেলের নামে টাকা আদায় বন্ধ সহ 7 দফা দাবিতে 48 ঘন্টার কর্মবিরতি পালন করছে উত্তরের 16 জেলার ট্রাক, ট্যাঙ্ক, লরি, কাভার্ড ভ্যান মালিক ঐক্য পরিষদ। এতে করে উত্তরাঞ্চলে পণ্য পরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছে, যথারীতি যাত্রীরাও ভোগান্তির শিকার হচ্ছেন। সব মিলে এই যে ধর্মঘট একটার পর একটা আমরা দেখছি, যে কোনো দাবিতে ধর্মঘট এবং অর্থনীতিতে বড় ধরনের বিরূপ প্রভাব পড়ছে। এটা আমার মনে আরেকটা জিনিস তো গুরুত্বপূর্ণ জিনিস আপনি বাদ দিচ্ছেন কেন বুঝলাম না। শুরুতে আপনি প্রথম যেটি বলেছেন যে বিএনপির চেয়ারপারসনের অফিসে যে বিষয়টি নিয়ে আসবো, হ্যাঁ, তো এটা তো লক্ষণটা ভালো নয়। এই যে একটা ইস্যু পেলেই ধর্মঘটে যাওয়া, আমার মনে হয় দিন যত যাচ্ছে, সময় এমন একটা জায়গায় চলে যাচ্ছে, সমস্ত কিছুর উপর সরকারের প্রশাসনের নিয়ন্ত্রণ শিথিল হয়ে যাচ্ছে, ঢিলে ঢালা হয়ে যাচ্ছে। এগুলো কেন হয়, একটা সরকারের কোন সময় গেলে এই অবস্থা হয়, এটা আমাদের অতীতে অভিজ্ঞতা আছে, জানা আছে। তো এখন এগুলো বাড়তে, আমার যেটা ধারণা, এখন থেকে যদি সমস্ত কিছুকে প্রপারলি অ্যাড্রেস করা না হয়, যদি জিনিসগুলো তাৎক্ষণিকভাবে মোকাবিলা করা না হয় এবং প্রশাসন যদি এগুলোর সঙ্গে নিজেরা ইনভলভ হয়ে না যায়, আমার মনে হয় ইদানিং কিছু কিছু ক্ষেত্রে প্রশাসনেরও কিছু কিছু জায়গায় ইনভলভমেন্ট হয়ে যাচ্ছে। কেন হচ্ছে এবং কখন প্রশাসন একটা সময় একরকম থাকে, আবার কখন সেখানে একটু ঢিলেঢালা ভাব এসে যায়, তখন আবার একরকম চিন্তাভাবনা, এগুলো চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেওয়া দরকার আছে। যখন যে ঘটনাটি ঘটবে, ঘটার সম্ভাবনা আছে, তখনই যদি কারেক্টলি হ্যান্ডলিং করা হয় তাহলে এগুলো হয় না। আর যারা এগুলো করে, উদ্যোক্তা যারা, এগুলো তারা কতগুলো সময় বেছে নেয়। সময়টা হচ্ছে সামনে রমজান, এখন এই সময় কিছু কিছু পণ্য পরিবহন একেবারে অতি জরুরি। এখন এখানে অতি মুনাফার বিষয় আছে, আবার এখানে খালি যারা পণ্য পরিবহনকারী তারা না, আবার যারা পণ্য গুদামজাত করে রেখেছে তাদেরও কারসাজি এখানে থাকতে পারে। এগুলো করে স্টক আরও তাদের স্টকে থাকলেও জিনিসের দাম বাড়ানোর একটা সুযোগ থাকে। যে সময়ের মধ্যে যদি এটা স্ট্রাইক উইথড্র করে, উইথড্র তো হবে নিশ্চয়ই, স্ট্রাইক উইথড্র হলে তখন এগুলোর জায়গা মতো যেতে নিতে সময়ের বেশি থাকবে না। এই সময়ের মধ্যে পণ্যের মূল্য তারা আবার ঠিকঠাক করবে যে এই দামে পড়বে, এবং তখন আমরা জিনিস দরকার খুব জরুরি, বেশি দামে হলো এখানকার যারা বিক্রেতা তারা আনবে, তারা আবার আমরা যারা কিনবো আমাদের কাছে আরো বেশি দামে বিক্রি করবে। ধন্যবাদ। আমরা অন্য প্রসঙ্গে আসবো। আপনি যেটি উত্থাপন করেছেন আব্দুল ভুইয়া, একটু সংক্ষেপে এই যে উত্তর অঞ্চলের যে 17 জেলায় যে পণ্য পরিবহন ব্যবস্থা ভেঙে পড়লো, হঠাৎ করেই দেখলাম যে 7 দফা দাবিতে 48 ঘন্টার কর্মবিরতি। না, এটা হঠাৎ করে হয়নি, এটা তাদের 1 সপ্তাহ আগে তারা প্রেস কনফারেন্স করে এই কর্মসূচিটা আমরা দেখি আশ্বাস দেন এবং এটি প্রত্যাহার হয়ে যায়। এই জায়গাটাতে শুধু শ্রমিকদের দায়ী করলে হবে না, বা কভার্ড ভ্যানের মালিক শ্রমিক তাদেরকে দায়ী করলে হবে না। আমি এই জন্য বলছি যে তাদের কতগুলি জেনুইন দাবি আছে। ধরেন রাস্তায় তারা পণ্য নিয়ে যাচ্ছে, আপনার পুলিশ ধরলো, মাস্তান ধরলো, তারা কিন্তু এই ধরনের দাবিগুলি করেছে। তো এই ধরনের দাবিগুলি কিন্তু আমরা মিটিগেট করা দরকার, যে হ্যাঁ, যাতে তারা পরিবহন ব্যবস্থাটা তখনই ভালো চলবে যখন নাকি আপনার রাস্তাঘাটে কোনো আপনার ডিস্টার্ব হবে না। আমি একটা ধরেন সবজি নিয়ে আসছি, তা পদে পদে যদি আমার চাঁদা দিতে হয়, হঠাৎ করে একজন বলল যে এটা দিতে হবে, তখন জিনিসপত্রের দাম তো বাড়ে। তারপরে যারা যে সমস্ত ব্যবসায়ী আছে তাদেরও তো আপনার একটু হ্যারাসমেন্ট হলো। পণ্যের দাম, আমি আছি কুমিল্লাতে গেছি, রাস্তা থেকে আমি শশা এখানে 60 টাকা কেজি, আর আমি পাল্লা এনেছি 50 টাকায়। হ্যাঁ, সেটা চাঁদাবাজি, এটা আমাদের দেশে নতুন না, কিন্তু এটাকে বন্ধ করতে হবে। তারপরে বলতে হবে যে তোমরা ধর্মঘটে যেও না। কিন্তু আপনি আমাকে কোনো সুযোগ সুবিধা দিবেন না। আমি যে নাগরিক দেশে, আমার তো ব্যবসা করার অধিকার আছে, আমার তো পণ্য পরিবহনের অধিকার আছে, তাহলে পরে আমাকে এই ব্যবস্থাগুলো করতে হবে। করলে পরে আমি বলতে পারবো। আরেকটা জিনিস হলো, এই ধর্মঘটটা যে সহসাই আপনার বন্ধ হয়ে যাওয়া আমার নয়, তা 48 ঘন্টার তো তারা বলেছে যদি এই সমস্যাগুলোর সমাধান না হয় তাহলে তারা এই কন্টিনিউয়াস মুভমেন্টে যাবে 23 তারিখ থেকে। আরেকটি বিষয় একটু খুব সংক্ষেপে আসতে চাই, এই বিষয়টি খুবই জনগুরুত্বপূর্ণ বলেই আমরা আলোচনার মধ্যে নিয়ে আসলাম। আরেকটি হলো যে বিএনপির
চেয়ারপারসনের কার্যালয়ে যে তল্লাশি সেটির প্রতিবাদে আজকে সারা দেশে বিক্ষোভ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন মির্জা ফখরুল, অন্যদিকে ওবায়দুল কাদের বলেছেন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই কার্যালয় অভিযান চালানো হয়েছিল। খুব সংক্ষেপে এই যে নতুন করে আবার রাজনীতি একটু উত্তপ্ত হওয়া শুরু করলো। এটা আমি ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য থেকে বলি যে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আপনার এটা হলো কিছুক্ষণ আগে আমরা আলাপ করলাম না যে আপনার জঙ্গিবাদ এড়িয়ে যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্য কিন্তু বলছিলেন যে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তারা অভিযানটা করেছে। তো এইখানেও যদি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর অথবা আমাদের ইন্টেলিজেন্সের যদি এই দুরবস্থা হয় তাহলে পরে এটার ব্যাপারে আমার কোনো বক্তব্য থাকা উচিত না। তো তিনি আমাদের একসময় আমাদের সময়ের ছাত্রনেতা ওবায়দুল কাদের, আমি কাদের ভাই বলি, তো তিনি কিভাবে বলেছেন আমি বলতে পারবো না। তারপরে আমি বলি যে কাদের ভাই হয়তো সিনসিয়ারলি বলেছে, কিন্তু যখন আপনারা রেইড করে সেখানে কিছু পেলেন না তাহলে পরে আপনার ইন্টেলিজেন্সের অবস্থাটা কি এটাও আপনাদের ইভ্যালুয়েট করতে হবে। আর যদি রাজনীতির কারণে করে থাকেন তাহলে আমি মনে করি এই জায়গাটিতে আপনার সরকারি দল লস করেছে, তারা কোনো গেইন করে নেই। ধন্যবাদ। পাশাপাশি হলো আমাদের রাজনীতি লস করেছে। ধন্যবাদ কাজী সিরাজ। আমার কথা মনে হচ্ছে এটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রেড করা হচ্ছে, এটা স্বরাষ্ট্রমন্ত্রী বলার কথা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য কথা, এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলার কথা, এটা ওবায়দুল কাদের সাহেবের বলার কথা না। উনি কেন বলেন এটা বুঝলাম না। আর একটা জিনিস হচ্ছে এই যে কাজটা করেছে উদ্দেশ্যমূলকভাবে করেছে কিনা, ইরিটেট করার জন্য করেছে কিনা বিএনপিকে। আপনারা লক্ষ্য করেছেন বিএনপি এই ঘটনার সঙ্গে সঙ্গে সারা দেশে যে অবস্থাটা হয়েছে গত ৬-৭ বছরে বিএনপি সমস্ত কাজ এরকম করতে পারে নাই। তো বিএনপির কাছে আপনি ইস্যু দিচ্ছেন কিনা যে সরকারের মধ্যেই এরকম কোনো শক্তি আছে কিনা যে বিএনপির সাথে কিছু ইস্যু তুলে দেওয়া হোক যাতে বিএনপি মাঠে নামতে পারে, অর্থাৎ বিএনপি মাঠে নামে না কেন সে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে কিনা। তবে যে কাজটি হয়েছে এই কাজটি অন্যায় হয়েছে। একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটি সরকারি দলের প্রধান প্রতিপক্ষ, তো এটা দুটো, একটা হচ্ছে সরকার দুর্বলতা প্রকাশ। সরকার এই দলটিকে বিশেষ করে বেগম খালেদা জিয়া তার ভীষণ 20 ঘটনার পর থেকে মনে হচ্ছে একটা স্নায়ু দৌর্বল্য লক্ষ্য করা যাচ্ছে সরকারি দলে, এবং এটারই একটা প্রতিফলন কিনা যে কিছু হলেই ধরো, আক্রমণ করো, এই করো, ওই করো। তা আমার মনে হয় এগুলো করে রাজনীতিতে সুফল পাওয়া যায় না। আর তাছাড়া এখন এটা যত এরকম ঘটনা ঘটাবে পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী এবং ওবায়দুল কাদের সাহেবরা এরকম বক্তৃতা দেবেন সুনির্দিষ্ট অভিযানের ভিত্তিতে। সুনির্দিষ্ট অভিযান করলেন, 3 জনকে ছেড়ে দিলেন যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপি অভিযোগ রেড করলেন, বলে ডেইলি স্টার বোধহয় একটু আগে তো ভাই বললেন, ভুইয়া আমরা আলোচনা করছিলাম, রেজাল্ট 0, অর্থাৎ অকারণে আপনি রেডটা করলেন। তাইলে মানুষের মধ্যে যে প্রতিক্রিয়াটি হবে যে আপনারা বিএনপিকে হ্যারাস করার জন্যে, দলটিকে সুনাম নষ্ট করার জন্যে, আবার তাদের কিছু লোকজনের নামে মামলা মোকদ্দমা দেওয়ার জন্য কাজটি করেছেন, এতে আপনাদের লাভ হবে না, বিএনপির প্রতি জনগণের সমর্থন বাড়বে। ধন্যবাদ আপনাদের দুজনকেই, কাজী সিরাজ এবং আব্দুল জলিল। ভুইয়া এত রাতে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, নিউজ আজকে শেষ করব। আমরা এআইএ সম্মেলন, জঙ্গিবাদ, বিএনপি চেয়ারপারসনের কার্যালয় অভিযান এবং উত্তরের 17 জেলার পরিবহন ধর্মঘট নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশা শেষ করছে আজকের মতো।